হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব জিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো মৌলিক অধিকার এবং সাধারণ অধিকারের মধ্যে কী কী পার্থক্য বা কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে। ঠিক আছে, তো থাকবে এটা তোমাদের জিবিইউ ইউনিভার্সিটি বা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1 এর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনার স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে অধিকারের প্রাথমিক ধারণা কী রয়েছে। ঠিক আছে, মৌলিক অধিকার এবং সাধারণ অধিকারের মধ্যে যে ধারণাটা আমরা সেটা দেখে নেব। তো মৌলিক অধিকার বলতে সংবিধানের যে তৃতীয় খণ্ড রয়েছে সেখানে স্বীকৃতি এবং সংরক্ষিত সর্বোচ্চ যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারকে কিন্তু আমরা মৌলিক অধিকার বলে থাকি। ঠিক আছে, সংবিধানের যে তৃতীয় খণ্ড সেখানে যেই অধিকারগুলোকে সংবিধান দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সংবিধান দ্বারা যেই অধিকারগুলো সংরক্ষিত সেটাকে আমরা মৌলিক অধিকার বলে থাকি। এটি রাষ্ট্রের আইন এবং শাসন বিভাগের স্বৈরাচারী পদক্ষেপ থেকে নাগরিকদের সুরক্ষা প্রদান করে থাকে। ঠিক আছে, রাষ্ট্রের শাসন এবং আইন বিভাগের যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই স্বৈরাচারী থেকে সাধারণ নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নাগরিকদের সুরক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, এবং সাধারণ অধিকার আমরা বলতে দেশের সাধারণত বা সাধারণ আইন দ্বারা যেখানে পার্লামেন্ট বা রাজ্য বিধানসভা দ্বারা প্রণীত এবং নিয়ন্ত্রিত যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকে সাধারণ অধিকার বলা হয়ে থাকে। সাধারণ আইনের পরিবর্তন বা বাতিলের মাধ্যমে এগুলো প্রভাবিত হতে পারে। তো সাধারণ আইন প্রণয়ন করে আমরা সাধারণ যে অধিকারগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তনও করতে পারি বা সেই সাধারণ ইচ্ছাগুলোকে বা সাধারণ অধিকারগুলোকে বাতিলও করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে মূল যে বৈসাদৃশ্যগুলো কী রয়েছে সাধারণ অধিকার এবং মৌলিক অধিকারগুলোর মধ্যে। তো প্রথমে যে আমরা দেখে নিব সংশোধন পদ্ধতিগত কী কী সংশোধন পদ্ধতিগত কী কী বৈসাদৃশ্য রয়েছে। ঠিক আছে, তো মৌলিক অধিকার পরিবর্তন বা সংশোধন করতে হলে সংবিধানের 368 যে নাম্বার ধারাটি রয়েছে সেই 68 নম্বর ধারা অনুযায়ী বিশেষ এবং জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। তো মৌলিক অধিকারগুলোকে যদি আমরা সংশোধন করতে চাই বা যদি চেঞ্জ বা পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু নির্দিষ্ট পদ্ধতি এবং নির্দিষ্ট জটিল পদ্ধতি দ্বারা সংবিধানের 368 নম্বর ধারা অনুযায়ী সেগুলোকে পরিবর্তন বা সংশোধন করতে পারি, যেখানে সাধারণ অধিকার সংশোধনের ক্ষেত্রে সাধারণ আইন পাশ করলেই যথেষ্ট। ঠিক আছে, এখানে কোনো নির্দিষ্ট কোনো প্রক্রিয়া অবলম্বন করতে হয় না বা কোনো ধরনের জটিল প্রক্রিয়া এখানে নেই। নেক্সট হলো স্বীকৃতি এবং সংরক্ষণের ক্ষেত্রে, যেখানে মৌলিক অধিকারগুলো স্বয়ং সংবিধান কর্তৃক স্বীকৃতি এবং সংবিধান কর্তৃক এই সমস্ত অধিকারগুলোকে সুরক্ষিত করে রাখা হয়েছে। ঠিক আছে, অপরপক্ষে সাধারণ অধিকারগুলো রাষ্ট্রের সাধারণ ইচ্ছায় সাধারণ আইনি কাঠামো এবং নির্দেশিকা দ্বারা স্বীকৃতি এবং সংরক্ষিত হয়ে থাকে। তো সাধারণ আইন দ্বারাই সাধারণ ইচ্ছাগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদেরকে সংরক্ষিত করা হয়েছে। নেক্সট হলো সরকারি নিয়ন্ত্রণ, যেখানে মৌলিক অধিকার আইন বিভাগ এবং শাসন বিভাগের সাধারণ নিয়ন্ত্রণ থেকে অনেকাংশে মুক্ত। ঠিক আছে, তো দেশের বা রাষ্ট্রের শাসন বিভাগ এবং আইন বিভাগের
নিয়ন্ত্রণ থেকে মৌলিক অধিকারগুলো প্রায় নিয়ন্ত্রণ মুক্ত থাকে, কিন্তু সাধারণ অধিকার আইনসভার পরিবর্তনযোগ্য বিধির অধীনে হওয়ায় সহজেই সংকুচিত হতে পারে। তো এই যে সাধারণ ইচ্ছাগুলো রয়েছে, এই সাধারণ ইচ্ছাগুলো আইনসভার বিধির অধীনের মধ্যে থাকে, যার জন্য সাধারণ ইচ্ছাগুলো যে কোনো সময়ে আমরা পরিবর্তন বা সংকুচিত করতে পারি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে আইন প্রতিকার এবং লেখ জারি করার যে ক্ষমতা, সেখানে মৌলিক অধিকার এবং সাধারণ অধিকারের মধ্যে কী কী পার্থক্য রয়েছে আমরা দেখে নেব। তো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ প্রভৃতি যে বিশেষ লেখ জারি করার ক্ষমতা রাখে। ঠিক আছে। তো মৌলিক অধিকারগুলো যদি কখনো ক্ষুণ্ণ হয়ে যায় বা ক্ষুণ্ণ হয়, তাহলে উচ্চ আদালত কর্তৃক বা সুপ্রিম কোর্ট কর্তৃক বিভিন্ন লেখ জারি করার অধিকার রয়েছে। এই লেখ জারি করার মধ্যে রয়েছে বন্দি প্রত্যক্ষীকরণ বা পরমাদেশ। এই লেখ জারি করতে পারে মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণের জন্য। ঠিক আছে। নেক্সট সাধারণ ইচ্ছা, এখানে বলা হয়েছে যে সাধারণ অধিকার ভঙ্গের ক্ষেত্রে সাধারণত দেওয়ানি এবং যে ফৌজদারি আদালত রয়েছে, এই ফৌজদারি আদালতে স্বাভাবিক প্রক্রিয়ার বিচার মেলে এবং এর জন্য বিশেষ কোনো সাংবিধানিক লেখ জারি করার কোনো প্রক্রিয়া নেই বা বিশেষ কোনো সাংবিধানিক লেখ জারি করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো যে পার্থক্য কী কী রয়েছে। ঠিক আছে। মৌলিক অধিকার এবং সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য। তো প্রথমে হলো সংবিধানের যে সংশোধন যে প্রক্রিয়া রয়েছে। তো মৌলিক অধিকারগুলোকে যদি সংশোধন করতে হয় বা যদি পরিবর্তন বা করতে হয়, তাহলে সংবিধান সংশোধনের বিশেষ পদ্ধতি প্রয়োজন হয়। ঠিক আছে। তো মৌলিক অধিকারগুলোকে যদি সংশোধন করতে হয়, তাহলে বিশেষ পদ্ধতি এবং জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়, যেখানে সাধারণ আইন প্রণয়ন এবং সংশোধনের মাধ্যমে সাধারণ যে অধিকারগুলো রয়েছে সেগুলোকে সহজেই পরিবর্তন করা সম্ভব হয়ে যায়। নেক্সট হলো উৎস। ঠিক আছে। তো মৌলিক অধিকার যে উৎস, সেটা হলো সংবিধান কর্তৃকই মৌলিক অধিকারগুলো সৃষ্টি রয়েছে এবং সংবিধান কর্তৃক এই সমস্ত অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া এবং সংবিধান কর্তৃকই সেগুলোকে সুরক্ষা দেওয়া হয়েছে। ঠিক আছে। এবং সাধারণ ইচ্ছার ক্ষেত্রে কি সাধারণ আইনসভা বা আইন দ্বারা প্রবর্তিত হয়েছে সাধারণ অধিকার। ঠিক আছে। নেক্সট হলো যে সরকারের নিয়ন্ত্রণ, যেখানে শাসন এবং আইন বিভাগের স্বৈরাচারী নিয়ন্ত্রণ মুক্ত থাকে। তো মৌলিক অধিকারের জন্য শাসন সংক্রান্ত বা শাসন বিভাগ এবং আইন বিভাগের যে স্বৈরাচারী, সেটা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। এবং সাধারণ অধিকারে কি হয়, সাধারণত বা সাধারণ আইনি ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। ঠিক আছে। সাধারণ আইনের মাধ্যমেই সাধারণ যে অধিকারগুলোকে সহজেই নিয়ন্ত্রণ করা যেতে পারে। নেক্সট হলো বিচারিকা প্রক্রিয়া, যেখানে কি আদালত কর্তৃক বিশেষ লেখ জারির সুবিধা রয়েছে। ঠিক আছে। মৌলিক অধিকার অক্ষুণ্ণ হলে আদালত কর্তৃক বা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক এখানে বিশেষ লেখ জারি করার অধিকার রয়েছে, যেখানে সাধারণ আইন ব্যবস্থার অধীনে প্রতিক্রিয়া মেলে। তো সাধারণ অধিকারগুলো যদি অক্ষুণ্ণ হয়, তাহলে সাধারণ আইনের মাধ্যমেই এই সমস্ত ব্যবস্থার অধীনে প্রতিকার মেলে খুব সহজ পদ্ধতিতে। ঠিক আছে। তো সাধারণ অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে যতটাই পার্থক্য থাকুক না কেন, উভয় সংমিশ্রণে যে নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম্য হয়ে ওঠে। ঠিক আছে। তো মৌলিক অধিকার এবং সাধারণ অধিকারের মধ্যে যতই পার্থক্য থাক না কেন, তো একটি নাগরিকের বা কোনো রাষ্ট্রের বা রাজ্যের নাগরিকের যদি ব্যক্তিত্ব যদি সম্পূর্ণরূপে যদি বিকাশ করতে হয়, তাহলে মৌলিক অধিকারের সাথে সাথে সাধারণ অধিকার দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে। দুটোরই খুবই একইভাবে ভূমিকা পালন করে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।